আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রবীন্দ্র সরোবরের ডান দিকে বান্ধবীদের সাথে দাঁড়িয়ে গল্প করছিল সুব্রতা। গল্পের বিষয়বস্তু, বাসন্তী রঙের পাঞ্জাবিতে আনোয়ার স্যারকে কবেট লাগছে নাকি হ্যান্ডসাম। সুব্রতা, তনয়া, পুষ্পী আনোয়ার স্যারকে পুরো দমে গবেট প্রমাণ করার চেষ্টা চালালেও প্রমা তাতে মহাক্ষিপ্ত। স্যারকে নিয়ে এমন অহেতুক মজা একদমই পছন্দ হচ্ছে না তার। স্যারের প্রতি প্রমার এই সহানুভূতি গুরু সম্মান জনিত কারণে নয়, আসলে এটা ছিল ক্রাশ জনিত কারণে। সেই ফার্স্ট ইয়ার থেকে স্যারের উপর ক্রমাগত ক্রাশ খেয়ে যাচ্ছে সে, আর সেমিস্টার শেষ হতেই তা চক্রবৃদ্ধি হারে বাড়ছে। আনোয়ার স্যারকে দেখতে আহামরি কিছুই লাগে না। গায়ের রং কালো, সুব্রতার ভাষায় ভয়ানক কালো, তবুও ঘুরে ফিরে স্যারের উপরই প্রমার পিছলে পড়াটা বন্ধু জগতে ব্ল্যাক হোলের মতোই ব্ল্যাক রহস্য। স্যারের প্রতি প্রমার এই ভয়ানক টানটাকে তনয়া বেশ ভালো একটা নাম দিয়েছে। তার ধারণা খুব শীঘ্রই লায়লা মজনুর মতো প্রমা আনোয়ার নিয়েও একটা লাভ স্টোরির উদয় হবে, যার নাম হবে দ্য ব্ল্যাক হিস্টোরি। তাদের গল্পের মাঝে স্টেজের সামনের দিকে আনোয়ার স্যারকে দাঁড়িয়ে থাকতে দেখে হালকা কাশল পুষ্পী। প্রমাকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য সুর তুলে গান ধরল সে। প্রমার কালা চান যখন হলুদ পাঞ্জাবি পইরা স্টেজের সামনে দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। প্রমার কালা চান যখন হলুদ পাঞ্জাবি পইরা স্টেজের সামনে দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়, আমার বুকটা ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। পুষ্পীর গানটা কানে যেতেই চোখ গরম করে তাকালো প্রভা। সাথে সাথেই হাসিতে ফেটে পড়ল তনয়া। তনয়ার হাসিটা বরাবরই বেশি। একবার হাসি শুরু করলে দুনিয়া অন্ধকার করে হাসতে লেগে যায় সে। শুধুমাত্র এই হাসির কারণে ডিপার্টমেন্টে হাইস্ট র্যাগ খেয়েছে সে। শুধু তাই নয়, নিস্তব্ধ ক্লাসে হঠাৎ তনয়া দম ফাটা হাসিতে ফেটে পড়ায় 4 বান্ধবীকে ক্লাস থেকে বহিষ্কৃত করা হয়েছে বহুবার। এবারও তাই হলো। তনয়া হাসির ধমকে হেলে গিয়ে পড়ল শুভ্রতার গায়ে। শুভ্রতাও অল্প বিস্তর হাসছিল। তনয়ার হঠাৎ এভাবে এলিয়ে পড়াটা ঠিক সামলে উঠতে পারল না সে। দুপা পিছিয়ে ধাক্কা লেগে গেল কারো গায়ে। বাম পাটা গিয়ে পড়ল পেছনে থাকা আগন্তুকের ডান পায়ে। আচমকা এমন একটা ঘটনায় থতমত খেয়ে গেল শুভ্রতা। আকস্মিকতার শব্দটা বরাবরই তার স্বভাব বিরোধী। কোনো এক অদ্ভুত কারণে আকস্মিক বিষয়গুলোতে সহজ হয়ে উঠতে পারে না সে। হাজারো জড়তা যেন টেনে খিচে আঁকড়ে ধরে তাকে। শুভ্রতার বিভ্রান্তিকর পরিস্থিতিতেই পা ধরে লাফিয়ে উঠল আগন্তুক। দাঁতে দাঁত চেপে বলে উঠল, আরে চোখে দেখবে না নাকি? উফ, একও তো 10 মিনিট আকারে হিল পড়েছে, তার উপর লাফালাফি। আপনার তো হিল দিয়েই মার্ডার করে ফেলবেন। শুভ্রতা জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে চোখ পিটপিট করে তাকালো। পাশ থেকে কড়া গলায় বলে উঠল পুষ্পী, তো আপনার চোখ কোথায় ছিল মিস্টার? যেচে যেচে মার্ডার হতে আসলেন কেন শুনি? এই ভিড়ের মাঝে দু একটা পাড়া খাওয়া কোনো ব্যাপার না, নিজের রাস্তা মাপুন, যান। পুষ্পীর ডান হাতটা খামচে ধরে অসহায় চোখে তাকালো শুভ্রতা। ফিসফিস করে বলল, থাম না দোস্ত প্লিজ, পাবলিক প্লেসে সিনক্রেট কেন করছিস সে? এটুকু বলতেই থেমে গেল শুভ্রতা। তাদের পাশে দাঁড়িয়ে থাকা মানুষটির গভীর চোখের চাহনি দেখে হঠাৎই বিহবল হয়ে পড়ল সে। সাদাফ আর তার বন্ধুরা লেকের দিকে যাচ্ছিল। হঠাৎই এমন দুর্ঘটনায় দাঁড়িয়ে পড়তে বাধ্য হলো তারা। আর এই দুর্ঘটনার মূল কেন্দ্রবিন্দু শুভ্রতাকে দেখে অবাকও হতে হলো তাকে। বাসন্তী পাড়ের টকটকে লাল শাড়ি পরেছে সে, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে গাঢ় কাজল, কপালে ছোট্ট কালো টিপ, খোপায় মোড়ানো ফুল আর মাথায় ক্রাউন। সব মিলিয়ে যেন ফুলে ফুলে খেলে ওঠা প্রকৃতির রানী। শুভ্রতার চাপা বোচা নাকটাই কেন জানি অদ্ভুত ভালো লাগায় মুগ্ধ করেছে সাদাফকে। বারবারই মনে হচ্ছে, না, শুভ্রতাকে গ্রিকদের মতো খাড়া নাকে মানাতো না, একদমই না। সেই প্রথম থেকেই রাকিবের ঝগড়া আর শুভ্রতার হতবিহবল মুখটা খেয়াল করছিল সে। শুভ্রতাকে তার দিকে তাকাতে দেখেই চোখ ফেরালো সাদাফ। রাকিবের দিকে তাকিয়ে বলল,
ছাড় না দোস্ত, ঘুরতে এসে মেয়েদের সাথে লেগে বসলে চলে? মাইয়া মানুষ, ছেড়ে দে। ইচ্ছাকৃতভাবে তো করেনি, অ্যাক্সিডেন্টলি হয়েছে। চল তো। সাদাফের এই কথাটাও ঠিক হজম হলো না পুষ্পির। ফুসফুস করে বলে উঠল, হোয়াট ডু ইউ মিন বাই মাইয়া মানুষ? মাইয়া মানুষ বলে কি বোঝাতে চাইছেন আপনি, হ্যাঁ? সাদাফ ভ্রু কুচকে তাকালো। মায়া মানুষ বলতে মেয়ে মানুষ বোঝাতে চেয়েছি। আজকালকার মেয়েদের আইকিউ যে এতটা খারাপ জানা ছিল না আমার। এই চল তো। কথাটা বলে এক মুহূর্ত দাঁড়ালো না সাদাফ। মেয়ে নামক প্রাণীদের সাথে অযথা কথা বাড়ানোটা একদমই পছন্দ নয় তার। রাকিবও দাঁত কেলিয়ে হেসে সাদাফের পিছু হাঁটা দিল। সাদাফ যে তার সাইড নিয়ে মেয়েদের হারিয়ে দিয়েছে তাতে সে চরম খুশি। পুষ্পি রাগে ফুঁসতে ফুঁসতে সাদাফের গোষ্ঠী উদ্ধার করলেও শুভ্রতার মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। অন্য সময় হলে যে শুভ্রতার আগের আগুনে ঝলসে যেত, আজ সে চুপ করে আছে। ব্যাপারটা কিছুতেই মানতে পারছে না পুষ্পি। শুভ্রতা রাগ লাগা আর না লাগার মাঝামাঝি দুমোনা হয়ে দাঁড়িয়ে আছে। সাদাফের কথাগুলোকে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে সে। শুভ্রতার ভাবনার মাঝেই গানের জন্য নাম ঘোষণা করা হলো। তনয়া আর প্রমা ব্যস্ত হয়ে তাড়া দিতেই স্টেজের দিকে এগিয়ে গেল চারজন। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল। ওরে গৃহবাসী, রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশি, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, প্রভাত আকাশে। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল। ওরে গৃহবাসী, ওরে গৃহবাসী। এটুকু গাইতে স্টেজ থেকে কিছুটা দূরে বন্ধুদের সাথে গল্পে মেতে থাকা সাদাফের দিকে চোখ পড়ল শুভ্রতার। লাল কালো রঙের মিশ্রণে একটা পাঞ্জাবি পরে আছে ছেলেটি। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বন্ধুদের আসরে ঠোঁটের কোণে হাসি মেখে বেখেয়ালি চোখে স্টেজের দিকে তাকালো সে। ডান হাতে কপালে পড়ে থাকা চুলগুলো ঠিক করার চেষ্টা চালাতেই হাতের সাদা বেল্টের ঘড়িটা রোদের আলোতে ঝলমল করে উঠল তার। কয়েক সেকেন্ড তাকিয়েই আবারও অবহেলা ভরা চোখে বন্ধুদের দিকে তাকিয়ে গল্পে মশগুল হয়ে পড়ল সে। সাদাফের এমন খাপছাড়া ভাবে এক ঝাঁক অভিমান এসে জমা হলো শুভ্রতার মনে। নিজের এই অভিমানে নিজেই অবাক হলো শুভ্রতা। সাদাফের কাছ থেকে কিছু একসেপ্ট করাটা তার সাজে না, তা মুহূর্তেই উপলব্ধি করল সে। তবুও কেন জানি এক পাহাড় অভিমান এসে ভিড় করতে লাগলো তার মনে। মনে হতে লাগলো তার এই অভিমানটা ন্যায্য, অসাধারণ এক সত্য। সাদাফ কেন বাসন্তী রঙের পাঞ্জাবি পরল না তা ভেবে অভিমানটা যেন আরও শতগুণে পূর্ণ হলো। নিজের এই বাচ্চামর গুরুত্বহীন অভিমানগুলোকে মূল্যহীন দামে ভাসিয়ে দিয়ে ভারী মন নিয়ে আবারও গানের দিকে মন দিল সে। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল। ওরে গৃহবাসী, রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশি, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, প্রভাত আকাশে। ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল। ওরে গৃহবাসী, ওরে গৃহবাসী।
শুভ্রতার গাওয়া প্রতিটি লাইনই যেন সাদাফের কানের পর্দায় আলতো করে দোলা দিয়ে মনের গভীরে গিয়ে পৌঁছাচ্ছিল। বন্ধুদের সাথে গল্পে মেতে থাকলেও সম্পূর্ণ মনোযোগী যেন পড়েছিল স্টেজের ওই ফুলপরিটার আশেপাশে। সাদাফ মন প্রাণ দিয়ে টেনেও যেন ফেরাতে পারেনি সেই মন, তাই মনের বদল মুখ ফিরিয়েছে সে। শুভ্রতার সংস্পর্শ থেকে নিজেকে খুব কৌশলে সরিয়ে রাখার চেষ্টা করছে সে। শুভ্রতা যদি অন্য কারোর সাথে জুটি বাঁধতে চায় তাহলে বোকার মতো তাকে ভেবে সময় নষ্ট করতে রাজি নয় সাদাফ। আরাফের বিয়ের পর প্রায় 1 সপ্তাহ পর দেখা হলো তাদের। এই 1 সপ্তাহ শুভ্রতাকে এক মুহূর্তের জন্যও ভাবেনি সাদাফ, অথচ আজ এই 1 মুহূর্তের চাহনিতেই যেন ভেঙে যাচ্ছে সব দেয়াল। কিসের আকর্ষণ সাদাফের, কিসের এত মায়া? সাদাফের চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে কথা পারল রাকিব। দোস্ত, লম্বা মায়াটাকে ভালো লাগতেছে, বিয়ে করা যায় কি বলো? রাকিবের কথায় স্টেজের দিকে তাকালো সাদাফ। পাশ থেকে বিদ্রুপের স্বরে বলে উঠল মাহিন। ওই মায়ের বিয়ে করলে তোর জীবন শেষ বন্ধু। মায়ের কথায় কি কারেন্ট, দেখলা তো? জীবন তামা তামা বানাই ফেলবো। তবে সাদাফ হইলে করতে পারে। সাদাফের যা রাগ, একদমকেই বউ টাইট। মাহিনের কথায় হাসল সাদাফ। রাকিব সাদাফের কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল, আমিও কম যাই না মিয়া, ট্রাই তো করতে দে আগে। ধানি লঙ্কাকে একটু বাজিয়ে দেখি বন্ধু, দেখতে একেবারে মডেল লাগতেছে। বন্ধু, ট্রাই করবানি? সাদাফ কাঁধ থেকে হাত সরিয়ে দিয়ে বলল, খবরদার হেল্প চাইবি না, না আমাকে ফাঁসাবি। এসব ধানি লঙ্কা আমার প্রয়োজন নেই। আমি বন্ধু জন্ম থেকেই ঝাল কম খাই। ছাদের রেলিংয়ে পা ঝুলিয়ে বসে আছে শুভ্রতা। সূর্যটা পশ্চিম আকাশে হেলে পড়েছে সেই কখন। ক্লান্ত পাখিরাও ডানা মেলে উড়ে চলেছে ঘরের মায়ায়। নিচের রাস্তা দিয়ে হেঁটে চলেছে ব্যস্ত পথচারী। এই ব্যস্ত জনতায় 2-1 বৃদ্ধ বৃদ্ধা আছেন যাদের কোনো ব্যস্ততা নেই। বন্দি খাঁচা থেকে বেরিয়ে অযথাই হাঁটাহাঁটি করছেন তারা। কয়েক পা এগিয়েই দম ফুরিয়ে যাচ্ছে তাদের। থেমে গিয়ে টেনে টেনে দম নিয়ে আবারও হাঁটছেন। পা নাচিয়ে নাচিয়ে শুভ্রতা তাদের এই একঘেয়েমি কার্যকলাপে দেখে চলেছে সেই কখন থেকে। মনটা একদমই ভালো নেই তার। নিজের উপর আজ খুবই বিরক্ত সে, সেই সাথে রাগান্বিত। তার বিরক্তি আর রাগের একমাত্র কারণ হচ্ছে সাদাফ। সাদাফকে কিছুতেই ভাবতে চাইছে না সে। যে ছেলে তাকে গুরুত্বই দিচ্ছে না, সে কেন তাকে ভাববে? কিন্তু মন তো মানে না। এই নিয়ে গুনে গুনে মাত্র 4 বার দেখা হয়েছে তাদের। তবুও খুব অল্প সময়ের ছিল সেই সাক্ষাৎ। কখনো শুধু একটু চোখাচোখি, আর কখনো 2-1 কথা, ব্যাস। এই কয়েকদিনে আরও কত ছেলের সাথে কথা হয়েছে তার, কই তাদের কাউকে তো একবারও মনে পড়ে না তার। তবে সাদাফের সাথে বলা ছোট ছোট কথাগুলো কেন এত ঘটা করে মনে পড়ে তার? তার ভাবনাটা কেন বারবারই সুখময় বিষে পুড়িয়ে তোলে তার মন। পহেলা বসন্তে স্টেজ থেকে নেমে মনে মনে কত খুঁজেছে তাকে, অথচ সাদাফ একটিবার তার খোঁজটা পর্যন্ত নিল না। কেন নিল না? এই ছোট্ট একটা ব্যাপারে শুভ্রতার যে কান্না পেয়ে যাচ্ছিল তাকে সে জানে। এই ছোট্ট অবহেলা সইতে না পেরে নিজের প্রিয় ডায়েরিটাকে ছিন্ন ভিন্ন করেছে শুভ্রতা। সেটা হচ্ছে সাদাফের অজানা। পহেলা ফাল্গুনের পর আজ 15 দিন হতে চলল, কোনো দেখার সাক্ষাৎ নেই তাদের। অথচ তাকে দেখার জন্যই শুভ্রতার কত পাগলামি। সাদাফের সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়ার আশায় বিনা প্রয়োজনেই অদ্ভুত সব বাহানায় বনানী হয়ে এখানে সেখানে গিয়েছে শুভ্রতা। প্রতিবার ব্যর্থ হয়ে নিজের উপরই রাগ দেখিয়ে রাতের খাবার বন্ধ করেছে সে। সাদাফের জন্য করা অদ্ভুত সব পাগলামোগুলো শুভ্রতার আত্মসম্মানে আঘাত হানছে ক্রমাগত। সেই আঘাত তাকে পোড়াচ্ছে, রাগাচ্ছে, অভিমানী করছে। দিন শেষে আবারও পাগল করে তুলছে। দুপুর 12:30 কি 1টা, শহরটাকে রোদের তেজে ঝলসে দিয়ে গর্ব প্রকাশ করতে ব্যস্ত প্রকাণ্ড সূর্য। এই মাথা ফাটা রোদে বাইকে বসে প্রমোদ গুনছে সাদাফ। একটি বিশেষ প্রয়োজনেই বনানী থেকে মিরপুরের দিকে যেতে হচ্ছিল তাকে, কিন্তু এই রাস্তার বিশাল জ্যামে সেই প্রয়োজনটাও যেন বিষাক্ত হয়ে আসছে ক্রমে ক্রমে। সামনে পেছনে যেখানেই চোখ যাচ্ছে সেখানেই শুধু গাড়ির পসরা। হেলমেটটা খুলে ঘামে ভেজা শার্টের হাতা দিয়ে কপালটা খানিক মুছে নিয়ে আবারও সামনে পেছনে তাকালো সাদাফ। সামনে এগোনো বা ফিরে যাওয়ার মতো কোনো রাস্তা না পেয়ে হতাশ ভঙ্গিতে মুখ কুঁচকালো সে।
তার সেই বিরক্তির মাঝেই কিছুটা দূরে একটা মেয়ের উপর চোখ আটকে গেল তার। এই প্রথম কোনো মেয়ের দিকে 2 বার চোখ ঘুরিয়ে তাকালো সে। মেয়েটা সাদাফের অপরিচিত, কিন্তু এই বিশাল অপরিচিতর ভিড়ে কোথাও যেন কিছু একটা ভীষণ পরিচিত। কিন্তু কি সেই পরিচিতি তা জানা নেই সাদাফের। সে শুধু জানে কিছু একটা আছে, সে কিছু একটা ভীষণ প্রিয়, তার ভীষণ প্রিয়। সাদাফের ভাবনার মাঝেই সামনের গাড়িগুলো খানিকটা হেলে দুলে সামনে এগিয়ে আবারও থেমে গেল। সাদাফও বাইকটা আরও খানিকটা এগিয়ে নিয়ে দাঁড়ালো। মেয়েটাকে আরেকটু কাছ থেকে দেখতে পেয়ে চমকে উঠল সে। হঠাৎ করেই উপলব্ধি করল সে শুভ্রতার কথা ভাবছে। এই মেয়েটির মাঝে নিজের অজান্তেই শুভ্রতার মিল খুঁজে বেড়াচ্ছে সে। আচ্ছা, শুভ্রতা কি তার অবচেতন মনটা নিয়ে খেলছে? এক ধাঁধাময় খেলায় উন্মাদ করে তুলছে তাকে। সাদাফার ভাবতে পারে না, তার আগেই জ্যাম ছুটে বেরিয়ে যায় সব গাড়ি, সেই সাথে বেরিয়ে যায় সাদাফও। আজকাল শুভ্রতাকে একদমই ভাবে না সাদাফ, কিন্তু এই ভাবনাহীন অবসরে যেন ঘুরে ফিরে তাকেই ভাবে সে। রাতে ঘুমোতে যাওয়ার আগে হুট করেই শুভ্রতাকে দেখতে চায় তার মন। কখনো বা তাকে নিয়ে হাজার ভাবনায় ভাবুক হতে মন চায় তার, কিন্তু কোনো ভাবনায় যেন এই গম্ভীর সাদাফকে পরাস্ত করতে পারে না। দিন শেষে আবারও সেই আগের রুটিনেই পথ চলে সে। শুভ্রতা নামক পিছুটান থাকলেও পিছু ফিরে তাকায় না সে। মাঝে মাঝে থমকে দাঁড়ায়, কিন্তু পেছনে ফেরার আগেই মনে খেলে যায় একটা বাক্যই, শুভ্রতা যে অন্য কাউকে চায়, তার ফিরে তাকানোটা যে অন্যায়। ব্যাস এইটুকু ভাবনাতে শক্ত হয়ে যায় সাদাফ। এই নরম শক্তের খেলায় বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে তার দিন। মাঝে মাঝে শূন্যতা জাগে, কিন্তু সময়টা থেমে যায় না, কেটে যায়। বেলায় অবেলায় কেটে যায় দিন। ভার্সিটির বকুলতলায় বসে আছে শুভ্রতা। এই ভরা বসন্তে বেশ ভালোভাবেই মেতে উঠেছে তাদের আড্ডার আসর। ভার্সিটি ফেমাস মুড়ি, চানাচুরের মাখা, বাদাম বুট ভাজা, এইসব দিয়েই বেশ কেটে যাচ্ছে তাদের সময়। কিন্তু শুভ্রতার মনটা ভালো নেই। বন্ধুদের আড্ডার প্রাণ কেন্দ্র শুভ্রতার আজ কিছুতেই মন টিকছে না এই ভার্সিটির চত্বরে। তার মনটা যেন বনানীর মোড়ে মোড়ে হা হুতাশ করে মরছে। নিজের এই বাচ্চা মতে নিজেই বিরক্ত হচ্ছে সে। সেই বিরক্তর রেশ ধরে কান্নাও পাচ্ছে। বারবার মনে হচ্ছে সাদাফ কেন ওকে গুরুত্ব দেয় না। সে কি খুব খারাপ দেখতে? খুব খারাপ। নিজের এই ভাবনাতেও রাগে রি করে উঠছে তার মন। একটা ছেলের সামনে নিজেকে বেহায়ার মতো উপস্থাপন করতে চাইছে সে। ছি, কি নীচ তার মন মানসিকতা। কিন্তু সব শেষে চিন্তাগুলো যেন আবারও সাদাফকে ঘিরেই আটকে যাচ্ছে। এই আত্মসম্মান বিসর্জিত অনুভূতিতে অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। রাতে ঘুম হচ্ছে না, মুখে খাবার উঠছে না, শুধু চলছে যুদ্ধ, অনুভূতির সাথে যুদ্ধ। শুভ্রতাকে বেখেয়ালি দেখে ভ্রু কুঁচকে বলে উঠল পুষ্পী, কিরে শুভি, কোন দুনিয়ায় আছিস? রাস্তায় কোনো পোলারের দেখে টাসকি খেয়ে গেছিস নাকি? শুভ্রতা একটা গোপন দীর্ঘশ্বাস ফেলে বলল, কই না তো, শরীরটা ভালো লাগছে না। আচ্ছা, অর্পণ কইরে। তনয়া বাদামের খোসাগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়ে বলল, ওর কাজিনের বিয়ে, বিয়ে খেতে যাবে, তাই মার্কেটে মার্কেটে ঘুরছে। শুভ্রতা ভ্রু বাঁকিয়ে বলল, কাজিনের বিয়ের সাথে মার্কেটে ঘোরার কি সম্পর্ক? পুষ্পী ঠোঁট কামড়ে বলল, বুঝিস না, ওই বিয়েতে তো ওর সেই ভাইয়াও আসবে। তার সামনে স্পেশাল দেখানো লাগবে না? তাই এত ঘোরাঘুরি, কত কিছু কিনতেছি। একটু আগেই তো ফোন দিয়েছিল, বলল কি কিনতে জানি বনানী যাবে। আমি জাস্ট মানা করে দিয়েছি। এই রোদে বনানী যাওয়ার কোনো শখ নেই আমার। বনানী শব্দটা শুনতেই চোখ দুটো চকচক করে উঠল শুভ্রতার। ঢোক গিলে চোখ পিটপিট করে বলল, বনানী? মাখা চানাচুর মুখে পুড়তে পুড়তে জবাব দিল পুষ্পী। হুম। শুভ্রতা ঝটপট উঠে দাঁড়িয়ে ব্যাগটা হাতে তুলে নিল। এতক্ষণ নিজের সাথে করা শপথটা ভেঙে চুরে দিয়ে চট করে একটা মিথ্যা বলে বসলো সে। দোস্ত, আমার প্রচণ্ড গা গোলাচ্ছে, বুঝলি? শরীরটাও খারাপ লাগছে, আমি বাসায় যাব, তোরা থাক। হ্যাঁ। তনয়া ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, হঠাৎ করে শরীর খারাপ লাগছে, থাক না কিছুক্ষণ, তুই চলে গেলে ভালো লাগবে না। শুভ্রতা ডান হাতে কপালের ঘাম মুছে নিয়ে বলল, অনেক খারাপ লাগছে দোস্ত, থাকতে পারছি না বলেই চলে যাচ্ছি।
কাল জমিয়ে আড্ডা দিব। আজ যাই রে। পুষ্পী জামা ঝেড়ে উঠে দাঁড়িয়ে বলল, নে চল, আমি তোর সাথে যাচ্ছি।